রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চপ্পু আপনাকে রাখবে না। আপনি বঙ্গভবনে যদি কোনো লাউ গাছ লাগিয়ে থাকেন, সেই লাউ গাছে যদি লাউ পুরোপুরি বাতি নাও হয়, আমার ধারণা আপনার এটি কেটে খাওয়ার সময় হয়ে গেছে। যদি কোনো মাছ ছেড়ে থাকেন সেই পুকুরে, সে মাছটি তুলে এখনই খেতে পারেন। এই রাষ্ট্রপতি যখন আপনাদেরকে শপথ পড়াইল, যখন আপনাদেরকে বা আপনাদের দাবিতে মানে অনেকগুলি অধ্যাদেশ স্বাক্ষর করলো, আপনারা দাবি করতে থাকলেন এই স্বাক্ষরই যথেষ্ট, এই অধ্যাদেশকেই আপনার আইন বানায় ফেলতে হবে, এইটার জন্য সংসদ দরকার নাই, পার্লামেন্ট দরকার নাই, আর কোনো কিছু দরকার নাই। আপনারা যখন এই দাবি করলেন, তখন এই রাষ্ট্রপতিটা চুপ্পু নাকি শাহাবুদ্দিন নাকি শেখ হাসিনার নিয়োগ করা নাকি যে খুব গাদ্দার, তখন এগুলি মনে হয় না। এই সংবিধান, এই রাষ্ট্রপতি, এর প্রতি এত ভালোবাসার কারণ কি? আমার বিএনপির অবস্থানটা ঠিক মনে হয়। কারণ কি জানেন? বিএনপি এইটা করছে কারণ বিএনপির মনে ভয় ঢুকে গেছিল। ভয়টা ঢুকছিল হচ্ছে যে যেইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছে এই ছাত্ররা আমাকে নিয়োগ করেছে, যেভাবে শোনা যাচ্ছে যে 5 বছর 10 বছর 50 বছর থাকতে হবে, যেভাবে শোনা যাচ্ছে যে এই সরকারের আসলে খালি একটা ইলেকশন দিয়ে অন্য একটা মানে দলের কাছে ক্ষমতা দিয়া যাওয়াই এই সরকারের আসলে প্রধান কথা না, এই সরকারের আসলে অন্যরকম আরও অনেক রকম দায়িত্ব আসে, সেই দায়িত্ব কবে ঠিক হয় না হয় তার কোনো ঠিক ঠিকানা নাই। সেই জন্য আপনারা চাইছেন যে রাষ্ট্রপতির পদটায় রাষ্ট্রপতি থাকুক, তাকে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ না করা হোক, তাকে আপনারা সকল ধরনের সহযোগিতা সমর্থন এগুলি দিয়া যাবেন। এরপরে কোনো না কোনোভাবে ইলেকশনটা হওয়ার পরে আপনারা পরেরটা পরে দেখা যাবে। সেজন্য বিএনপির অবস্থানও ঠিক আছে। বিএনপির কিন্তু এই সংবিধানের জন্য আলাদা করে খুব প্রেম আসে, খুব প্রীতি আসে, খুব ভালোবাসা আসে, সেরকম আমার মনে হয় না। এই জায়গায় কিন্তু বিএনপি, জামায়াত, এনসিপি সবাই এক জায়গার মধ্যে দাঁড়ায় আছে। এই সংবিধানের জন্য তাদের আলাদা কোনো ভালোবাসা নাই। কারণ বিএনপির যদি সংবিধানের প্রতি ভালোবাসা থাকতো, তাহলে তো এমন অনেক কাজ গত 1.5 বছর হয়েছে যেটার সাথে সংবিধানের কোনো রকম কোনো সম্পর্ক নাই। বিএনপি তো ওই কাজগুলি খুব আগ্রহ করে, খুব মনোযোগ দিয়ে এবং খুব মানে কি বলে আন্তরিকতা দিয়ে মেনে নিছে, তাই না? সুতরাং এইটা আসলে সংবিধান না, এইটা হইলো আমার যখন যেটুক যা কিছু মানতে সুবিধা, আমি একটুক মানবো, ওটুক মানবো না, একটুক আমি করব, ওটুক আমি করব না। কিন্তু আমার কাছে মনে হয় যে এইরকমই হওয়ার কথা ছিল। আপনারা কি চাইছেন বা আমরা কি চাইছেন সেটা আমরা বুঝি না। যেমন ধরুন রাষ্ট্রপতির কথায় আসি, খুব আবিষ্কার করলেন আপনারা, তাই না? যে রাষ্ট্রপতি জয় বাংলা বলতো, শেখ হাসিনার কি বলতো, শেখ হাসিনার হচ্ছে পায়ের ধুলা নেওয়ার জন্য পায়ের ধুলা খুঁজে খুঁজে বেড়াইতো। এখন এসে এই সরকারকে ফেসিস্ট বলতেছে, এই সরকারকে বলতেছে যে কি দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে দিয়ে গিয়ে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে গেছে। তাই তো বলবে। আপনি জানেন না যে রাষ্ট্রপতি নিজের কথা বলেন না? রাষ্ট্রপতি নিজের কথা বলতো। আমাদের একজন মানে কি কমেডিয়ান ইন চিফ রাষ্ট্রপতি ছিল, কমেডিয়ান ইন চিফ, রাইট? উনার নাম ছিল আব্দুল হামিদ। উনি বিভিন্ন জায়গায় গিয়ে লোকজনরে হাসাইতেন। মানে আমি আজকে যা চেষ্টাটা করতেছি, উনি ওই চেষ্টাটার মধ্যে পাইতেন, মানে পারতেন আর কি। উনি ভালো। তো উনি ওইগুলি জায়গা নিজে নিজে বলতেন, ওটা আবার বলে দিতেন। এই যোগটা কিন্তু আমার এরা লেখা দেয় না, এই যোগটা আমি নিজের থেকে বলছি, এটা উনি বলে দিতেন, তাই না? তো এই রাষ্ট্রপতি তো যোগ করতেছেন না, তাকে মন্ত্রী পরিষদ অনুমোদিত একটা জিনিস এটা পড়তে হইতেছে। আর আপনি কইতে পারেন যে উনি এটা না পড়লে পারতো, কেন না পড়বে কেন? উনি একটা বড় বাসায় থাকতেছে, বা রাষ্ট্রপতির সকল না হলে উনি কিছু কিছু অভিযোগ করছে, তার নাকি প্রেস সেকশন ছিল না, এই ছিল না, সেই ছিল না। কিন্তু বঙ্গভবনে ইয়া তো আছে, অন্যান্য চাকর বাকররা তো আছে, তাই না? চাকরিটা তো ভালোই, খারাপ বেতনটা তো খারাপ না, বাসাটা সুন্দর। ভিত্তি শুনছি না, দেখছিও কয়েকবার, পুকুর টুকুর আসে, মাছ টাছও ধরা যায়। তো উনি চাকরি ছাড়বে কেন? আর উনার এই চাকরি করতে হইলে উনার যদি মানে উনাকে যেগুলি মানতে হবে, যা কিছু লেখা দিবে তা কিছুই পড়তে হবে। আপনারা কি মনে করছেন উনি রিভোল্ট করবে? আই রিভোল্ট বইলা কি বইলা উনি রিভোল্ট করবে? উনি মুক্তিযোদ্ধা বইলা ওই মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে? উনি শেখ হাসিনার পায়ের ধুলা চাইছে বইলা এখন জাইমা রহমানকে 3টা সালাম দিবে না? দিবে। কিন্তু যে চাকরি করতে যা যা কিছু করতে লাগে তা কিছু তো উনি করবেই। আপনারা কি আশা করছেন? আপনাদের খুব অবাক লাগছে যে কেন রাষ্ট্রপতি যে এগুলি বলতেছে? উনি এগুলিই বলবে। এই জুলাইতে
এরকম একটা আন্দোলন হইলো সাবেক সরকারকে সরানোর জন্য। তো এরকম ভাবে এতগুলি লোক জীবন দিল, এতগুলি লোক আহত হইলো, এতগুলি লোক মানে অপরিণীয় ক্ষতির সম্মুখীন হইলো, সারা দেশকে এর মধ্যে দিয়ে যাইতে হইলো। তাহলে ওই সরকারের মধ্যে থেকে যারা আসে, ওই সরকারের যারা সুবিধাভোগী, তাদের মধ্যে থেকে লোকজনরে আমরা জেলে পাঠাইলাম, পালায় যেতে দেখলাম। তো ওই সরকারের মধ্যে থেকে যারা যে হলো টপ মানুষ, 1 নাম্বার লোক, সেই 1 নাম্বার লোক মানে রাষ্ট্রপতি, যিনি বঙ্গভবন নামে একটা বড় 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 বাসার মধ্যে যিনি থাকেন, তার ভাষণ দিয়ে এই সংসদ শুরু করতে হবে কেন? উনাদের কথা তো ঠিকই আছে, তাই না? জামাত এনসিপি যা বলতেছে তা তো ঠিকই আছে, প্লেকার্ড দেখানো ঠিক আছে, জাতীয় সংসদের সময় বৈশা থাকাও ঠিক আছে, জাতীয় সঙ্গীতের সময় বৈশা থাকাও ঠিক আছে, স্লোগান দেওয়া ঠিক আছে, গাদ্দার বলাও ঠিক আছে, এর বিরুদ্ধে আন্দোলন করা ঠিক আছে, তাই না? আমার কাছে যুক্তিটা ঠিকই মনে হয়। ও মাঝখানে একটু হাসনাত আবদুল্লাহরে ধন্যবাদ দিব কিনা ভাবতেছি। জনাব হাসনাত আবদুল্লাহ, এই জাতীয় সঙ্গীত যে বাজতেছিল, এইটা কি খালি আপনি একলাই শুনতেছিলেন? ওনারা কি শুনতেছিলেন? আপনি কি ওনাদের হিয়ারিং এইড হিসেবে করলেন, নাকি মানে আপনি অনুরোধ করতে হইলো যে ভাই একটু কষ্ট করে ওটা দাঁড়ান, জাতীয় সঙ্গীত বাজতেছে? আমি জানি না, কিন্তু আপনি ধন্যবাদটা পাইবেন যে আপনি অ্যাটলিস্ট ওনাদেরকে একটা পর্যায়ে দাঁড়া করাতে পারছেন। যাক, আপনাদের ইয়াতে আসি, ঠিকই আছে। তো এই রাষ্ট্রপতির জন্য এই রাষ্ট্রপতি সংসদে আইসা আবার ভাষণ দিবেন, মিটিমিটি হাইসা আপনারা সেই ভাষণের সময় চুপচাপ থাকবেন, এটা তো ঠিক না। আমি আপনাদের কথার সাথে একমত। এই রাষ্ট্রপতির ভাষণের সময় বা রাষ্ট্রপতি কথা বলার সময় আপনাদের এইটা করা ঠিকই আছে। কিন্তু আমার প্রশ্নটা হইলো, এই রাষ্ট্রপতি যখন আপনাদেরকে শপথ পড়াইলো, জনাব নাহিদ ইসলাম, আপনি তো সেই শপথে ছিলেন, তাই না? রাষ্ট্রপতি যখন আপনাদের শপথ পড়াইলো, যখন আপনাদেরকে বা আপনাদের দাবিতে অনেকগুলি অধ্যাদেশ স্বাক্ষর করলো, আপনারা দাবি করতে থাকলেন এই স্বাক্ষরই যথেষ্ট, এই অধ্যাদেশকেই আপনার আইন বানায় ফেলতে হবে, এইটার জন্য সংসদ দরকার নাই, পার্লামেন্ট দরকার নাই, আর কোনো কিছু দরকার নাই। আপনারা যখন এই দাবি করলেন, তখন এই রাষ্ট্রপতিটা চুপ্পু নাকি শাহাবুদ্দিন নাকি শেখ হাসিনার নিয়োগ করা নাকি যে খুব গাদ্দার, তখন এগুলি মনে হয় না। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ সাহেবকে স্পিকার বানানো হয়েছে, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, তিনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তার এই নিয়োগকে সবাই বলতে অনেকেই এটাকে স্বাগত জানিয়েছেন, তার নিয়োগকে মনে করছেন যে এটা ভালোই হয়েছে। তাকে যখন জানতে চাওয়া হচ্ছে, তার কাছে যখন জানতে চাওয়া হচ্ছে যে প্রথম পার্লামেন্ট কেমন দেখলেন, তখন তিনি একটা কথা বলেছেন। এই কথাটা একটু পরেই শোনায় আপনাদের। পাইছি, পরে শোনাই। প্রথম দিনে যে বিরোধী দল ওয়াকআউট করলো, এইটা সম্পর্কে স্পিকার বললেন, ওয়াকআউট সংসদের একটা প্রচলিত রীতি, বিরোধী দল তার অধিকার থেকে এটি করতে পারে, বিরোধী দল থাকতে আমরাও করেছি, তবে অধিবেশনের প্রথম দিন এটি না করলেও হতো। এরপরও গতকালে বিরোধী দল মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল, তবে সংসদের ভেতর স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে। রেওয়াজ নতুন 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 বন্দোবস্তে বা নতুন ইয়াতে সব রেওয়াজ মানতেই হবে। আর আমাদের রেওয়াজ এমন কিছুই না যেটা রোজেটা পাথরের রেখা, যেটা আমাদের মানা যাবে না, এটা চলতেই পারে। এবারের সংসদ নানাভাবে আকর্ষণীয় হবে, সেই কথায় আমি আপনাদের একটু আসতেছি। কিন্তু একটা জায়গা একটু বলে নেই, এবারের সংসদ কিন্তু অন্য দিক দিয়ে একটু বিচিত্র, কারণ এবারের সংসদে 200-র বেশি সদস্য, বিএনপি তো 210টা বা আরো কয়েকজন যারা আছেন, যে যারা থেকে নির্বাচিত হয়েছেন, স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যেও কয়েকজন এবার 2টা শপথ নেন নাই। 210-12 জনের মতো 2 শপথ নেন নাই। আবার 70-80-90-82-85-র মতো, আচ্ছা সংখ্যা মাফ করে দিয়েন, এই 85 বা 90 জন জামায়াতে ইসলামী এবং এনসিপি, তারা আবার 2টা শপথ নিয়েছেন। 2 শপথের সদস্য আছে, 1 শপথের সদস্য আছে। আমাদের জ্ঞানী আইনজীবীরাদের মধ্যে কেউ কেউ বলতেছেন যে 2 শপথ নিছে, দ্বিতীয় শপথ নেওয়ার ফলে প্রথম শপথ বাতিল হয়ে গেছে। খুলে বলি একটু না,
মানে জামায়াত ইসলামী এবং এনসিপি শপথ নিছে হচ্ছে সংসদ সদস্য হিসাবে, এমপি হিসাবে, আবার সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবেও শপথ নিছে। আইনজীবীদের মধ্যে তারা বলতেছে যে এটা তো এরকমই শপথ নেওয়ার কথা, এটা তো ইয়েতে ছিল, সেই জন্যই আমরা এরকম নিছি, কথা সত্য। কিন্তু আরেকজন বলতেছে আপনি যখন সংসদের শপথ নিতেছেন এমপি হিসাবে, তখন এই সংবিধান সমুন্নত করার শপথ নিতেছেন। এখন সংবিধান সংস্কারের শপথ আবার আপনি নিবেন, তখন আবার সংবিধানের নেওয়া শপথ থাকে কিনা, পেঁচটা বুঝতেছেন? আমি সোজা ভাষায় যেটুকু বুঝতেছি, ধরেন আপনি শপথ নিছেন এমপি হিসাবে, এমপি হিসাবে শপথ নিয়া পরের শপথটা নিতেছেন না, এমপি হিসাবে শপথ নিছেন, বলছেন হচ্ছে এই যে কাগজপত্রগুলি আপনি গুছায় গাছায় রাখবেন, রক্ষা করবেন, এই কাগজ দিয়ে দেশ চালাবেন। এর পরের শপথটা আপনি নিতেছেন এই কাগজগুলি আপনি সিরা কুটি কুটি করে ফেলবেন এবং নতুন করে একটা এই যে নতুন আমার এই যে নতুন করে একটা লিখবেন, এরকম করে একটু লিখবেন লিখবেন। এই শপথটা নিলে ওই শপথটা থাকে কিনা, জ্ঞানীগুণী লোকরাই কিন্তু বলতেছে, আমি না, এই শপথটা নিলে ওই শপথটা থাকে কিনা। এদিকে আবার বিএনপি এইটা বইলা, আগে একটু বলে নি, জামায়াত এনসিপি আবার এই দুইটা শপথ নিতেছে কেন? কারণ হচ্ছে যে আমাদের প্রফেসর আলী রিয়াজ স্যার, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, উনাদের মিল্লা যে সংবিধান সংস্কার কমিশন করছে, সবাই মিলে যে এটার মধ্যে একমত হয়েছে, ওটার মধ্যে সবাই মিলে এটাতেই একমত হয়েছে যে আমরা দুইটা শপথ নিব ওই দিন, একটা সংবিধান সংস্কার করার শপথ নিব, একটা সংবিধান রক্ষা করার শপথ নিব। তো জামাত ইসলামী ঠিকই আছে, এনসিপি ঠিকই আছে। ওদিকে আবার বিএনপি ওই আইনজীবী ধরেন ডক্টর শাহদিন মালিক সহ আরো আমার সাথে ব্যারিস্টার সারা হোসেনেরও কথা হইতেছিল, তো উনারা বলতেছেন যে না, ওই শপথটা নিলে এই শপথটা নেওয়ার দরকার নাই। মানে বা আপনি যদি দ্বিতীয় শপথটা নেন, সংবিধান সংস্কারের শপথটা নেন, তাহলে সংবিধানের সংস্কার আপনার বাতিল হয়ে যাবে, এটা টিকবে না। তো আমরা আর কি করব? আমরা বলবো যে হ্যাঁ আমরা এই শপথ নিতে পারবো না, বিএনপির বক্তব্য। তো বিএনপিও ঠিক আছে, তাই না? কিন্তু ঘটনা হইতেছে দুই শপথের এমপিরা কি বেতন একটু বেশি পাবে, বেতন একটু কম পাবে? এক শপথের এমপিরা কি করবে আমি জানি না। মানে এটা নিশ্চয়ই আমরা দেখতে থাকবো। এদিকে এমপিরা বেতনের প্রসঙ্গে মনে পড়লো, এমপিদের মধ্যে ওরা কিন্তু বলে রাখছেন যে তারা গাড়ি নিবেন না, গাড়ি নিবেন না। কথাগুলি যাদের থেকে আসছে তাদের পরে গাড়ি নিতে হয় কিনা, তারা গাড়ি নেয় কিনা, ওইটা আরেকটা দেখার জিনিস হবে। কিন্তু অন্যদিকে জনাব হাসনাত আবদুল্লাহ এনসিপির একজন এমপি, উনি ওই খেজুর, সরকারি খেজুর কোনটা কোথায় যায় বইলা বেশ উনি ভাইরাল হয়েছেন। অন্য এমপিদের ওই খেজুর কীর্তি একটু কঠিন করে দিচ্ছেন বলে মনে হয়েছে। কিন্তু এই জাতীয় জিনিস আমরা কাছাকাছি জিনিস ব্যারিস্টার সুমন, কিন্তু তার এগুলি করা, তার সরকার চেঞ্জ করার সময় তারে যে কত দিন ধরে জেলে রাখছে বা জেলে থাকতে হচ্ছে, সেটা থাকা বন্ধ করে নাই। আমরা হাসনাত আবদুল্লাহর উদ্যোগটারে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মানে ভালো মনে হয়। হাসনাত আবদুল্লাহ যে যদি যা কিছুই বরাদ্দ পান, যা কিছুই কাজ হয়, সেগুলি জনগণের সামনে যদি বলতে থাকেন, করতে থাকেন, সেটা ভালোই, এবং অন্যান্য এমপিরা যদি সেটা ফলো করেন, সেটা আমার কাছে ভালোই মনে হয়। এইবার কিন্তু মানে শেষ দিকের মানে সংসদ নিয়ে শেষ দিকের প্রসঙ্গে আসি। মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আসলে বিএনপি রেখে দিবে নাকি? কারণ যদি ব্যাপারটা এরকম হয়, বিএনপির লিখে দেয়া ভাষণ উনি এত আগ্রহ করে, এত মজা করে, এত হেসে হেসে, এত এনজয় করে উনি পড়তে পারেন, তাহলে উনাকে বদলানোর দরকারটা কি? মানে উনাকে বদলায়া কি অর্জন করবে বিএনপি আসলে? আরেকজন ধরেন দলের ত্যাগী নেতা, অনেক পুরনো নেতা, অনেক সিনিয়র কাউকে রাষ্ট্রপতি বানাবেন? তো অনেক সিনিয়র পুরনো নেতা, ত্যাগী নেতা রাষ্ট্রপতি বানানোর অভিজ্ঞতা তো বিএনপির খুব ভালো না, মানে অ্যাটলিস্ট ভালো না বলে আমরা জানি। বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি বানাইছিলেন না আপনারা? অল্প কিছুদিনের মধ্যেই তো তাকে শুধু রাষ্ট্রপতি পদ থেকে আপনারা তাকে পদত্যাগে বাধ্য করেন নাই। একটা রেল লাইন ধইরা, সেইটা আবার আমার সাবেক অফিস থেকে অনেক দূরে না, একটা রেল লাইন ধইরা তাকে দৌড়াইয়া যেতেও বাধ্য করছেন, মনে পড়ে? সুতরাং দরকার কি? শাহাবুদ্দিন সাহেব তো আপনাদের এই যে লিখে দেওয়া ভাষণ মনোযোগ দেওয়া পড়েন, হাসেন, অনেক স্লোগানের মাঝখানেও তিনি তার পড়া অব্যাহত রাখতে পারেন, তিনি
সাক্ষাৎকার দেন, সাক্ষাৎকারে তিনি বলেন বিএনপির কারণে কিভাবে তিনি মানে থেকে যেতে পেরেছেন, রক্ষা করতে পেরেছেন সংবিধান, রক্ষা করতে পেরেছেন বিএনপিকে। তো উনি থাকুক, অসুবিধা কি? অন্যদিকে তো বিবিসি কয়েকদিন আগে 8-10 দিন আগে একটা প্রতিবেদন করলো যে তাদের নাকি ইচ্ছা নাই, মানে বিবিসির প্রতিবেদন বলতেছে তাদের নাকি ইচ্ছা নাই রাষ্ট্রপতিকে চেঞ্জ করার। আমি একটু আমার এজাম্পশনটা বলি, বিএনপির কিন্তু কিছু আসে যায় না, শাহাবুদ্দিন থাকুক, শাহাবুদ্দিন চুপ্পু থাকুক আর যেই থাক, বিএনপির আসে যায় না কিছু। এই রাষ্ট্রপতি থাকলে বিএনপির কোনো সমস্যা নাই। আমি দেখলাম যে বিএনপির তো ভালোই, বিএনপি তাকে দিয়ে যা পলানো তারপর, কিন্তু